এ পর্বে আমরা আলোচনা করব প্রকৃতপক্ষে একটা ওয়েব পেজ বা একটা ওয়েবসাইটের পেজের যে লেআউট সেইটা আসলে কিভাবে কি ট্যাগের মাধ্যমে আসলে লিখতে পারি এবং সেটাকে এইচটিএমএল আসলে কিভাবে রিকমেন্ড করে লেখার জন্য। তো সেইগুলো এখন আমরা চলুন শুরু করি। তো এজন্য আমি যেটা করব, পূর্বে লেখা সকল ট্যাগ এখন কেটে দিচ্ছি। তো এখন এই যে বডি ট্যাগ রয়েছে, সেই বডি ট্যাগের মধ্যে আমরা নতুন কিছু আবার চাইল্ড ট্যাগ লিখব, যেই চাইল্ড ট্যাগগুলো আমাদের প্রত্যেকটা সেকশনকে খুব সহজেই বোঝার জন্য ব্যবহার করা হয়। যেমন এখানে আমাদের উপরে এই যে মামুরজোর লেখা এবং মেনুর একটা আইকন রয়েছে। তো এরকম ভাবে বিভিন্ন ওয়েবসাইটে গেলে এখানে আরো অনেক কিছু ইনফরমেশন দেখতে পারবেন। তো এই ইনফরমেশনগুলোকে আমরা হেডার হিসেবে উল্লেখ করতে পারি, যেটাকে হেডার ট্যাগ হিসেবে বলা হচ্ছে। তো হেডার ট্যাগের মধ্যে আমাদের এই হেডিং এর যে মেনু বলেন, লোগো বলেন বা আরো সোশ্যাল আইকন বা অন্য কোনো ইনফরমেশন থাকলে সেইগুলো হেডারের মধ্যে ব্যবহার করা হয়। এরপরে এখানে আমাদের যে মূল ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্ট লেখা হয়েছে, এই কন্টেন্টগুলো নতুন আরো একটি ট্যাগের মাধ্যমে আমরা শিখব। এটা হচ্ছে মেইন ট্যাগ। অর্থাৎ এই মেইনের মধ্যে আমাদের টোটাল ওয়েবসাইটের যে কন্টেন্ট অর্থাৎ এই পর্যন্ত এটা আসবে, এবং একেবারে নিচের যে অংশ এটাকে ফুটার হিসেবে উল্লেখ করা হচ্ছে। যেমন মানুষের দেহের তিনটা অংশ থাকে, মাথার অংশ, বডি এবং মনে করেন পায়ের অংশ, ঠিক তেমনি এখানে এইচটিএমএল এরও কিন্তু তিনটা পার্ট আমরা দেখতে পাচ্ছি, একটা হেডার, একটা মেইন এবং আর একটা হচ্ছে ফুটার ট্যাগের মাধ্যমে লেখা হচ্ছে। তো এখানে আমরা FOOTER ফুটার, তো এই ফুটার ট্যাগের মধ্যে আমরা এই ফুটারের যত ইনফরমেশন থাকবে সেইগুলো লিখব। তাহলে যখন একজন ডেভেলপার আপনার এই ফাইলটি ব্যবহার করবে এই ডেভেলপিং এর জন্য, তখন কিন্তু সে শুরুতে এসেই বুঝতে পারবে যে হেডার মানে হচ্ছে সে হেডিং এ যে অংশগুলো এখানে রাখছে সেইগুলো এখানে আছে। তারপরে দেখা যাচ্ছে যে এখানে মেইন অর্থ হচ্ছে যে এখানে সকল মেইন কন্টেন্ট গুলো কিন্তু সে এখানে ব্যবহার করছে, এবং এখানে কিন্তু ফুটারের মধ্যে আরো অনেক কিছু আমরা তথ্য দিচ্ছি ফুটার সম্পর্কিত। তো এখন এই হেডারের মধ্যেও আরো কিছু স্পেসিফিক ট্যাগ রয়েছে যেগুলো ব্যবহার করা হয়। যেমন এখানে এই যে মেনু হিসেবে যেটা ব্যবহার করা হচ্ছে, এটাকে nav নামে একটা ট্যাগ রয়েছে, তার মধ্যে লেখা হয়, অর্থাৎ এটা হচ্ছে NAV দেখতে পাচ্ছেন। তো এই ন্যাভের মধ্যে যে কোনো ধরনের লিস্ট বা লিঙ্কিং টাইপের ট্যাগগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা লিস্ট এবং লিঙ্কিং আরো এগুলো সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত জানবো। এখন আমরা শুধুমাত্র এটুকু জানি যে আমাদের এই ট্যাগগুলোর মধ্যে আর কি ট্যাগ ব্যবহৃত হতে পারে। যেমন এখানে মেইন আসছে, এই মেইনের মধ্যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ওয়েবসাইটে কিছু ব্লগ সেকশন থাকে যেখানে কিছু পোস্ট থাকবে। তো সেটাকে আমরা সাধারণভাবে এইচটিএমএল এর মাধ্যমে যদি প্রকাশ করতে চাই তাহলে এই জায়গাতে একটা ট্যাগ ব্যবহার করতে হয়। তো আমরা মেইনের মধ্যে সেই ট্যাগটা লিখব হচ্ছে আর্টিকেল নামে। তো ARTCLE এটা হচ্ছে ট্যাগের বানান, সঠিকভাবে লিখতে হবে। এবং এই আর্টিকেলের মধ্যে আপনি যত ধরনের টেক্সট, ইমেজ বা যাই ব্যবহার করেন করতে পারবেন। অর্থাৎ এখানে আপনি ব্যবহার করতে পারবেন H1 22 থেকে 6 পর্যন্ত, এখানে ব্যবহার করতে পারবেন প্যারাগ্রাফ, এখানে ব্যবহার করতে পারবেন আপনার ইমেজের যে কোনো ট্যাগ। তো এরকম ভাবে আরো অনেক ট্যাগ রয়েছে যেগুলো এখানে কিন্তু খুব সহজেই ব্যবহার করা যাবে। তো আমরা এখন আরো কিছু জিনিস দেখব, যে একটা আর্টিকেলের মধ্যে অনেকগুলো সেকশন থাকতে পারে। তো সেই সেকশনগুলোকে আসলে কিভাবে লেখা যায়। যেমন এখানে হচ্ছে একটা আর্টিকেল ধরি আমরা, যে আর্টিকেলের মধ্যে মনে করলাম যে এখানে একটা ইমেজ আছে, এখানে একটা টাইটেল আছে, এখানে কিছু টেক্সট আছে। এরকম ভাবে এখানে আবার আরো একটা আছে যেখানে আবার এইদিকে টাইটেল, টেক্সট, একটা বাটন এবং দেখা যাচ্ছে আবার একটা ইমেজ। তো এরকম যদি হতে থাকে তাহলে আমরা এর মধ্যে নতুন আরো একটি ট্যাগ ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে সেকশন নামে। তো দেখা যাচ্ছে যে এই সেকশন দিয়ে বোঝাবে যে এটা একটা নতুন সেকশন, অর্থাৎ এই আর্টিকেল এখানে শেষ হচ্ছে, তারপরে আরো একটি সেকশন শুরু হচ্ছে, সেটা আমরা এই ট্যাগের মাধ্যমে সহজেই বুঝতে পারবো। এখানে যে সেকশন ব্যবহার করতেই হবে বিষয়টা এমন না, তবে আর্টিকেলের মধ্যে যদি আমরা কখনো লিখি তাহলে সেকশন ব্যবহার করাটা উত্তম।
আবার বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে আমাদের ওয়েবসাইটে একটা সাইড বার থাকে, যেমন আমরা একটু দেখি। তো এখান থেকে ডিটেলসে যাই, তো এখানে দেখতে পাচ্ছি যে সাইডে কিছু একটা তথ্য এখানে রাখা হচ্ছে। তো প্রত্যেকটা ক্ষেত্রে যদি এরকম কোনো তথ্য থাকে তাহলে এটাকে নতুন আরো একটি ট্যাগের মাধ্যমে আমরা লিখতে পারি, সেটার নাম হচ্ছে অ্যাসাইড। অর্থাৎ সাইড বারে কোনো তথ্য যখন লেখা হয় সেক্ষেত্রে এটাকে ব্যবহার করা হয় হচ্ছে অ্যাসাইড ট্যাগের মাধ্যমে। তো এভাবে আমরা একটা যখন ওয়েব পেজ রেডি করব তখন একটা ওয়েব পেজের বিভিন্ন ইনফরমেশনগুলো এরকম নির্দিষ্ট কিছু ট্যাগ আছে যে ট্যাগগুলোর মাধ্যমে আমরা লিখব, যাতে একজন ডেভেলপার অথবা একজন ইউজার যারা আমাদের কোডগুলো ব্যবহার করবে তারা যেন খুব সহজেই বুঝতে পারে যে কোন অংশের মধ্যে আসলে কি ব্যবহার করা হচ্ছে বা কি লেখা হচ্ছে। তো এতগুলো ট্যাগ দেখে অনেকে হয়তো আগে থেকে কিছু ট্যাগ জানেন, তারা বলবেন যে না, এত কিছু তো লেখার দরকার নেই, আমরা শুধুমাত্র একটা ট্যাগ ব্যবহার করেই কিন্তু সব লিখতে পারি, সেটা হচ্ছে ডিভ ট্যাগ। ডিভ ট্যাগের মধ্য দিয়ে আমরা হেডার, ফুটার বা বডি সব কিছুই লিখতে পারি। কিন্তু আসলে এইটা অনেকেই সাজেশন দিবে আপনাকে। আমি সাজেস্ট করব যে আপনার এইচটিএমএল অলরেডি যে ট্যাগগুলো যে কাজের জন্য নির্দিষ্টভাবে বলে দিয়েছে সেটা কেন ব্যবহার করবেন না। কেননা এখানে আপনি যদি এটা ব্যবহার না করেন তাহলে এটা কিন্তু আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইওর জন্য খুব বেশি ফ্রেন্ডলি হবে না। কেননা আমরা হয়তো সামনে শুধু রেজাল্টটা দেখতেছি এখানে কি কি আছে, কিন্তু যখন একটা সার্চ ইঞ্জিন অর্থাৎ গুগলের মতো একটা সার্চ ইঞ্জিন এই ওয়েবসাইটটাকে রিড করে তখন তারা দেখে যে আসলে কোনটা কোথায় কি ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ আমাদের মতো তারা শুধু রেজাল্টটা দেখে না, বরং তারা হচ্ছে কোডের স্ট্রাকচারটা দেখে। তো এই জন্য আমি সাজেস্ট করব যে যে কারণে যে ট্যাগগুলো আসলে এইচটিএমএল এর নিজস্ব সিস্টেমে রিকমেন্ড করা হয়েছে আমরা সেগুলো ব্যবহার করব, এবং এটা অবশ্যই খুবই পাওয়ারফুল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য। তো পরবর্তী পর্বে আমরা আরো বেশ কিছু ট্যাগ এবং তার ব্যবহার সম্পর্কে জানবো।